কঠিন এক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে তৃতীয় ধাপের ৪৬,০০০ ভাইবা প্রার্থী, যারা ইতিমধ্যে ভাইবা দিয়েছেন এবং সামনে যারা দিবেন। সবার ভিতর এক অজানা আশঙ্কা। আপনারা দেখেছেন মহামান্য হাইকোর্ট ৬ মাসের জন্য নিয়োগ প্রক্রিয়া স্থগিতের আদেশ দিয়েছেন। এখন প্রশ্ন হলো, তাহলে কি তৃতীয় ধাপের নিয়োগ বাতিল হয়ে যাবে? নতুন করে আবার পরীক্ষা নেওয়া হবে? কি ঘটতে যাচ্ছে সামনে? এই ভিডিওতে বিশ্লেষণ করার চেষ্টা করব তৃতীয় ধাপের পরীক্ষা নিয়ে আসলে কি হতে যাচ্ছে। প্রথমেই একটা কথা বলে নেই, কারো মৌলিক অধিকার লঙ্ঘিত হলে আমাদের সংবিধানের অনুচ্ছেদ ২৭ থেকে ৪৩-এ উল্লেখ আছে, কারো মৌলিক অধিকার যদি লঙ্ঘিত হয় সংবিধানের ৪৪ অনুচ্ছেদ প্রদত্ত অধিকার বলে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ মৌলিক অধিকার বলবৎ করার জন্য যে কেউ রিট পিটিশন দায়ের করতে পারে। এবং হাইকোর্ট বিভাগ ১০২ অনুচ্ছেদ বলে কতিপয় আদেশ নির্দেশ জারি করতে পারে, যাকে বলা হয় রিট। বাংলাদেশের কোনো নাগরিক যদি মনে করে রাষ্ট্র কর্তৃক কিংবা রাষ্ট্রের কোনো প্রতিষ্ঠান বা কর্মকর্তা কর্তৃক মৌলিক অধিকার হরণ হয়েছে, তবে যে কেউ হাইকোর্টে বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে রিট করতে পারে। রিট করা মানেই বিশাল কিছু হয়ে যাওয়া নয়। এখন তৃতীয় ধাপের পরীক্ষা নিয়ে যা হচ্ছে তা এই রিটে তৃতীয় ধাপের নিয়োগ কার্যক্রম সম্পূর্ণ হতে হয়তো কিছুটা বিলম্ব হবে, তবে একেবারে বাতিল হয়ে যাবে কিংবা তৃতীয় ধাপের নিয়োগ বাতিল করা হবে এমনটা কিন্তু নাও হতে পারে। এটা আমার অবজারভেশন থেকে বলছি, কারণ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কি জিনিস এর বহু প্রমাণ রয়েছে। যেমন এই তো কিছুদিন আগে হাইকোর্ট রুল জারি করলো, সকল শিক্ষা প্রতিষ্ঠানে রমজানের ছুটি বহাল রাখতে হবে। কিন্তু আপনারা কি দেখলেন? প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং প্রাইমারি ও গণশিক্ষা মন্ত্রণালয় চুটকি মেরে রমজানের ক্লাস ১০ দিন পর্যন্ত চালিয়ে নিল। এর ঠিক কিছুদিন পূর্বে যদি আপনারা তাকান তাহলে দেখবেন যে ডিভাইস ব্যবহারের অভিযোগে প্রাইমারি নিয়োগ বন্ধে এর আগেও রিট হয়েছিল, মনে আছে আপনাদের? কিন্তু তা ধোপে টেকে নেই। ঠিক ওই কারণ দর্শিয়ে তারা নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেছে। কাজেই তৃতীয় ধাপে যারা ভাইবা দিয়েছেন এবং সামনে যারা দিবেন, আশা করি আপনাদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হতে হয়তো বিলম্ব হবে, কিন্তু বাতিল হবে না, এটা মোটামুটি নিশ্চিত থাকুন। এবার আসি কেন তৃতীয় ধাপের পরীক্ষা বাতিল হবে না। প্রথম কারণ হলো, পরীক্ষা বাতিল হলে এটা অধিদপ্তর এবং মন্ত্রণালয়ের জন্য একটা লজ্জাস্কর ব্যাপার হবে। তাদের স্বচ্ছতা এবং দায়িত্ব নিয়ে প্রশ্ন উঠবে। অন্য মন্ত্রণালয় তাদেরকে কটাক্ষ করবে, দুর্নীতিবাজ বলে আখ্যায়িত করবে। এমনও হতে পারে নিয়োগ প্রক্রিয়া পিএইচসির অধীনে চলে যেতে পারে। এটা একটা ডিপার্টমেন্টের জন্য, একটা মন্ত্রণালয়ের জন্য বড়ই লজ্জাস্কর ব্যাপার। এই যে এত কিছু কপালে জুটবে, এর জন্য তারা যে কোনো উপায়ে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবে। এর সাথে আরো একটি প্রতিষ্ঠানের নাম জড়িয়ে আছে, তা আপনারা সকলেই জানেন, সেটি হচ্ছে বুয়েট। সেই বুয়েটের স্বচ্ছতা নিয়েও প্রশ্ন উঠবে। কাজে বুঝতে পারছেন, প্রশ্ন ফাঁস হয়েছে এটা অস্বীকার করার কোনো উপায় নেই। কম হোক বেশি হোক প্রশ্ন ফাঁস হয়েছে, কিন্তু যে কোনো মূল্যে তারা এই নিয়োগ প্রক্রিয়া বাস্তবায়ন করবে, এটা আপনারা লিখে রাখতে পারেন। তারপরেও যদি হাইকোর্টের সাথে পেরে উঠতে না পারে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, প্রাইমারি ও গণশিক্ষা মন্ত্রণালয়, তবে যারা ভাইবা দিয়েছেন, দিবেন এবং প্রাইমারি সার্কুলার কবে আসবে এই আশায় বসে আছেন, বা অনেক সময় পোস্ট দেখা যায় যে নতুন সার্কুলার কবে আসবে, আপনাদের সকলের জন্য দুর্ভাগ্য। কেন বলছি? কারণ ২০১৪ সালের মতো এই ঘটনাটা ঘটবে। একটা নিয়োগের মামলা শেষ হতে ৪ বছর লেগে যেতে পারে। এর মাঝে নতুন নিয়োগ বিজ্ঞপ্তিও প্রকাশিত হবে না, কারণ একটা নিয়োগ নিষ্পত্তি না করে কখনো নতুন নিয়োগ আসবে না, এটা আপনারা ভালো করেই জানেন। যেমনটা ঠিক ১ বছর আগে ঘটেছিল, আপনারা দেখেছেন যে ডিপার্টমেন্টাল একটা নিয়োগ এসেছিল, এটিও ১৫৯টা পদ নিয়ে একটা এটিও সার্কুলার প্রকাশিত হয়েছিল। এই সার্কুলারে ২ বছর অভিজ্ঞতা চাওয়া হয়েছিল, কিন্তু নতুন শিক্ষকরা নিয়োগের একটু ত্রুটি ছিল, কথাবার্তায় একটু অসামঞ্জস্যতা ছিল, এই সুযোগকে কাজে লাগিয়ে নতুন যারা ২০২৩ সালে প্রাইমারিতে যোগদান করেছেন তারা একটা রিট করেন। এই রিট করার কারণে কি হয়েছে, ফলাফলটা কি দাঁড়িয়েছে আপনারা সম্ভবত অবগত আছেন। এই নিয়োগ প্রক্রিয়াটা এখন স্থগিত অবস্থায় রয়েছে, অমীমাংসিত অবস্থায় রয়েছে। মানে কি হবে, কি করতে হবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কিংবা পিএইচসি ঠিক বুঝে উঠতে পারছে না, যার কারণে দীর্ঘ ১ বছর পেরিয়ে যাচ্ছে, এটার নিয়োগ প্রক্রিয়া বাস্তবায়ন হচ্ছে না। আরো কয় বছর যে ঝুলে থাকবে এটা বলা মুশকিল। তো বুঝতে পারছেন, এই যে রিটের কারণে নিয়োগ বাতিল সহজে হবে না। যদি অমীমাংসিত থাকে তবে যারা পরীক্ষা দিয়েছেন, দিবেন এবং নতুন নিয়োগের আশায় বসে আছেন, সকলের জন্যই এটা একটা অশনি সংকেত।
সংক্ষেপে যদি বলি, প্রশ্ন ফাঁস কিংবা ডিভাইস ব্যবহারের মতো দুর্নীতি কখনোই কাম্য নয়। এই ন্যাক্কারজনক ঘটনা ঘটার সাথে সাথেই পরীক্ষা বাতিল হওয়া উচিত ছিল। সাধারণ কোটায় যারা তীব্র লড়াই করে প্রিলি কোয়ালিফাই করে ভাইবা দেয়, তাদের অবস্থাটা একবার চিন্তা করুন। একে তো কোটার সাথে লড়তে হচ্ছে, আবার যুদ্ধ করতে হচ্ছে দুর্নীতি নামক সিস্টেম যন্ত্রের সাথে। তারপরেও যখন দেখা যাবে পরীক্ষা বাতিল, আসলেই তাদেরকে সমবেদনা জানানোর ভাষা নেই। তবে এই ঘটনায় সবচেয়ে ভয়ে আছে যারা প্রশ্ন ফাঁস করে ৭০+ নাম্বার পেয়েছে। ভালো করেই জানেন তারা কেন ভয়ে আছে। শুধু যে পরীক্ষা বাতিল হবে এই জন্য ভয়ে আছে না, এটার পিছনে তাদের অনেক অর্থ লগ্নি করতে হয়েছে। শুধু টাকা জলে গেল এজন্যই যে ভয় আছে তা নয়, এমনকি চাকরি পেলেও তারা সারা জীবন ভয়ে থাকবে। আপনারা দেখবেন যারা প্রশ্ন ফাঁস করে পরীক্ষা দিয়েছে ৭০+ নাম্বার পেয়েছে, ৭২, ৭৩, ৭৪ পেয়েছে, ওনারা কিন্তু মেধা তালিকায় একেবারে প্রথমে থাকবে। চাকরির মেধাক্রম প্রকাশিত হবে, ওনারা কিন্তু মেধা তালিকায় প্রথম দিকে থাকবে, কিন্তু সারা জীবনে নিজেকে লুকিয়ে লুকিয়ে রাখবে। কারণটা কি? কারণ পেশাগত ট্রেনিং এ নিজেকে তারা জাহির করতে পারবে না, শ্রেণীকক্ষে কোয়ালিটি এডুকেশন নিশ্চিত করতে পারবে না। যখন অন্যরা শুনবে তারা মেধা তালিকায় প্রথম দিকে অথচ কিছুই পারে না, এটা নিয়ে কিন্তু কম কথা হবে না। আপনারাই বলেন ঠিক কিনা?